বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেলিয়ান লাভসের চ্যাপ্টার 8 এর সেকেন্ড হাফে। দিস চ্যাপ্টার টেস্টিস এন্ড স্ক্রোটাম। আমরা গত সপ্তাহে এই চ্যাপ্টারের প্রথম হাফ পড়েছিলাম। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ডিজিজ সেখানে ছিল। স্যার স্যার সরি একটু ইন্টারাপ্ট করতে হচ্ছে স্যার, একটা সাউন্ড আসছে স্যার, আনইউজুয়াল সাউন্ড একটা হয়তো। আমার আশেপাশে অন্য কোনো ডিভাইস তো মিউট করা। স্যার আপনি কি ডাবল কোনো ডিভাইস ইউজ করছেন পাশাপাশি? নো নো নো, সিঙ্গেল ডিভাইস। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, একটা সাউন্ড আসছিল এখন। এখন কি ঠিক আছে? আমি কি বাকি অংশটুকু কন্টিনিউ হ্যাঁ করব? হ্যাঁ, করতে পারেন স্যার। জি ওকে নাও? জি স্যার। ইজ ইট ওকে নাও? এখন কি ঠিক আছে? না স্যার, যখন আপনি কথা বলেন তখন আওয়াজটা হচ্ছে আর কি স্যার। কতদিন এরকম কোনো সাউন্ড ছিল না, বা আমি এভাবেই তো প্রতিদিন কথা বলছি। এটা তো খুঁজে বের করাও কষ্টকর আমার দ্বারা। জি স্যার, এত বেশি না, আপনি স্যার কন্টিনিউ করতে পারেন স্যার। ঠিক আছে স্যার। না, আবার আবার লাইভে অ্যাগেইন গিয়ে দেখবে। ঠিক আছে স্যার, আমি তাহলে লাইভটা আবার এগেইন করছি স্যার। হ্যালো। হ্যাঁ, ইয়েস। জি স্যার, বাসার সাউন্ড মনে হচ্ছে, বাসার কেউ কথা বলতেছে এরকম। এটা আমার বাসায় না, এটা তোমাদের ওখানে কোথাও থেকে। আমার এখানে তো আমি একা। এরকমই সাউন্ড আসতেছে। স্যার আপনি কন্টিনিউ করতে পারেন এখন স্যার। হ্যাঁ, একটা বেবির সাউন্ড শুনেছিলাম, বেবি কথা বলছিল। আমি কি কন্টিনিউ করব? জি স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সো সরি ফর দ্য ইন্টারাপশন। আমি যেটা বলছিলাম সেটা হলো, আমরা বেলিয়ান লাভসের আজকে চ্যাপ্টার 8 এই চ্যাপ্টারের সেকেন্ড অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানেও গুরুত্বপূর্ণ বেশ কিছু ডিজিজ সম্পর্কে আছে। সো আমরা এই ডিজিজ সম্পর্কে বেলিয়ান লাভস থেকে পড়ার চেষ্টা করব। সো এই ডিজিজগুলোর মধ্যে প্রথমে যেটা, আমি গতদিন আমরা হাইড্রোসিল পড়েছিলাম। হাইড্রোসিলের জাস্ট দুটো অংশ। আমাদের দেশে কিছু অঞ্চল আছে যেখানে ফাইলেরিয়া ডিজিজ মোস্ট কমন। সো সেই অঞ্চলের মানুষজনের ক্ষেত্রে অনেক সময় ফাইলেরিয়াল হাইড্রোসিল অথবা কাইলোসিল। কাইলোসিল মানে যেখানে লিম্ফ জমা থাকে, লিম্ফ। এটা হলো হোয়াইট মিল্কের মতো। জাস্ট এ মিনিট, আমি আমার পেনটা একটু রেডি করি। এটা হলো যে কাইলোসিল মানে, কাইল মানে হলো লিম্ফ, অর্থাৎ লিম্ফকে আমরা অন্য একটা ভাষায় কাইল বলে থাকি। সো এই ধরনের হাইড্রোসিলে লিকুইড ফ্যাট থাকে। হ্যাঁ, এই ধরনের হাইড্রোসিলে লিকুইড ফ্যাট থাকে। সো এটা আমরা জানি যে ফাইলেরিয়া হয় উচেরিরিয়া বেনক্রফটি নামক ইন এন্ডেমিক এরিয়া। সো আমাদের দেশে জামালপুর, ময়মনসিংহ, এই এই অঞ্চলটাতে এই ফাইলেরিয়া ডিজিজটা যেহেতু হয়, সো ওখানকার কোনো মানুষ আসলে আমরা অবশ্যই এই ডিজিজটার কথাও চিন্তা করব, এটা মনে রাখবো। দেন আসি যে আমাদের স্ক্রোটাম এর টেস্টিস রিলেটেড কিছু সিস্ট আছে, সিস্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইপিডিডাইমিস। হ্যাঁ, এখানে বলা হয়েছে ইপিডিডাইমিস রিলেটেড যে সিস্ট, এখানে কিছু সিস্টিক সোয়েলিং হয়। তার মধ্যে একটা আছে ইপিডাইমাল সিস্ট, তারপর আছে স্পারমাটোসিল। আর আমরা জানি আমাদের হাইড্রোসিলকেও যদি বলি, সেটাও একটা সিস্ট লাইক ডিজিজ। সো এখানে কয়েকটা ডিজিজ নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা হলো সিস্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইপিডিডাইমিস। There are several type of cyst associated with epididymis, including the epididymal cyst and spermatocyst. So এই দু ধরনের সিস্ট আমরা মনে রাখার চেষ্টা করব। এনি সিস্টিক সোয়েলিং, আমরা স্পুটামে যদি এনি সিস্টিক সোয়েলিং পাই, এটা যেমন হাইড্রোসিল আসবে, এটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসাবে কিন্তু আমাদের
এই দুটা ডিজিজ আসবে, একটা হলো ইপিডিডাইমাল সিস্ট আর একটা হলো স্পারমাটোসিলস। ওকে, তাহলে প্রথমে আমরা ইপিডিডাইমাল সিস্ট সম্পর্কে বেলিয়ান লাভসে কতটুকু বলা আছে এটা পড়বো। এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদেরকে এই জিনিসটা পড়তে হয় ক্লিনিক্যাল এক্সামিনেশনে, কারণ আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশনে টেস্টিকুলার সোয়েলিং, দেন হলো হাইড্রোসিল, এবং হাইড্রোসিলের যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো আছে এগুলো আমাদেরকে পরীক্ষার সময় আমাদের এক্সামিন করতে হয়, আমাদের স্যারদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থেকে এক্সক্লুড করতে হয়। সো আমরা এখানে যে কি ওয়ার্ড গুলো, কি ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন গুলো আমরা বেলিয়ান লাভস থেকে পড়বো। কিন্তু ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন রিলেটেড যে প্রশ্নগুলো সেগুলো আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনের বই থেকে পড়বো। সো আমরা আসি ইপিডিডাইমাল সিস্ট। ইপিডিডাইমাল সিস্টের মধ্যে কি আছে? এটা হলো ক্রিস্টাল ক্লিয়ার ফ্লুইড থাকে, এটা আমরা অনেক সময় মনে রাখবো। যেমন আমি বলেছি যে কাইলোসিলে যে ফ্লুইডটা থাকে সেটা হলো হোয়াইট মিল্ক লাইক ফ্লুইড। স্পারমাটোসিলে যেটা থাকে এটা হলো বার্লি লাইক একটা ফ্লুইডের কথা বলা আছে। হ্যাঁ, আর ইপিডাইমাল সিস্টে থাকছে তাহলে ক্রিস্টাল ক্লিয়ার ফ্লুইড। আমরা জানি যে যেই ফ্লুইডটা এরকম ক্রিস্টাল ক্লিয়ার সেটা ট্রান্সইলুমিনেশন টেস্ট ব্রিলিয়েন্টলি ট্রান্সইলুমিনেশন হয়। এই যে যেমন এখানে আমাদের নিচে বলা আছে যে ইপিডাইমাল সিস্ট ইজ ট্রান্সইলুমিনেট ব্রিলিয়েন্টলি। সো এটা একটা কমন প্রশ্ন যে আর কি কি ধরনের ডিজিজ ব্রিলিয়েন্টলি ট্রান্সইলুমিনেট হয়। তার মধ্যে আছে যেমন হাইড্রোসিল হয়, দেন হেমানজিওমা হয়, আরেকটা আমরা পেলাম এখানে ইপিডাইমাল সিস্ট। ওকে, এটা সাধারণত ইপিডাইমাল সিস্ট কি হয়, সাধারণত এটা মাল্টিপল হয় এবং বিভিন্ন ধরনের সাইজ হয়, কোনোটা ছোট কোনোটা বড়। এই জন্য অনেক সময় এগুলাকে একসঙ্গে কেমন দেখা যেতে পারে, টাইনি ব্রাঞ্চ অফ গ্রেপস এরকম অনেক সময় মনে হতে পারে। এবং আমরা কিভাবে এটা ডায়াগনোসিস কনফার্ম করব? ডায়াগনোসিস কনফার্ম বাই আল্ট্রাসোনোগ্রাফি। সো আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমরা বুঝতে পারবো, আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করতে পারবো, কিন্তু আমরা কনফার্ম করতে পারবো বাই আল্ট্রাসোনোগ্রাফি। এবং অনেক সময় হতে পারে যে অ্যাসপিরেশন করে এই ডিজিজ চিকিৎসা করা যায় কিনা। না, এটা এখানে অ্যাসপিরেশনের আমরা হাইড্রোসিলের ক্ষেত্রেও বলেছি যে অ্যাসপিরেশন একসময় করা হতো। ওকে, পৃথিবী যত এগিয়ে যাচ্ছে, যত মডার্ন চিকিৎসা আবিষ্কার হচ্ছে, তখন অনেক চিকিৎসা পদ্ধতি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এখন অ্যাসপিরেশনের আর কোনো রোল আমরা আছে বলে মনে করি না। হ্যাঁ, সো আমরা যদি কারো ইপিডাইমাল সিস্টে যদি কারো ডিসকমফোর্ট তৈরি করে, হ্যাঁ, যদি আমাদের সার্জারির ইন্ডিকেশন থাকে তখন আমরা সার্জারি করব। কি সার্জারি? এক্সিশন। এক্সিশনের পরে ইউ ক্যান রাইট ডাউন, অথবা আপনি বলতে পারেন এক্সিশন এন্ড বায়োপসি। হ্যাঁ, আমরা সাধারণত এই ধরনের ক্ষেত্রে বায়োপসি করে থাকি, যদিও আমরা মোটামুটি কনফার্ম যে ইপিডাইমাল সিস্ট ইট ইজ এ বিনাইন ডিজিজ। সো বাট ইট শুড বি বায়োপসির জন্য পাঠানো উচিত। সো আমরা ইপিডাইমাল সিস্ট সম্পর্কে আরেকটা কথা এখানে বলে রাখি, সেটা হলো ইপিডাইমাল সিস্ট যদি ইয়াং কারো হয় তাহলে আমরা সহলে কিন্তু সার্জারিতে যাব না, কারণ সেক্ষেত্রে আমরা তার ইনফার্টিলিটির একটা কজ হতে পারে আমরা যদি আয়াট্রোজেনিক ইনজুরি করি। দেন যেটা বলছিলাম যে স্পারমাটোসিল হলো এটার মধ্যে কি থাকে? স্পারমাটোজোয়া থাকে। ওকে, অর্থাৎ এটার মধ্যে স্পাম থাকে। হ্যাঁ, সেখানে এটা ইউনিলোকিউলার হয়। আর আমরা একটু আগে দেখছিলাম ইপিডাইমাল সিস্ট এটা হলো মাল্টিলোকিউলার হতে পারে। এখানে একটা ছবি আছে, ছবিতে যেমন এটা হলো টেস্টিস দেখা যাচ্ছে, আর এখানে হলো আমাদের একটা সিস্ট ফ্লুইড, এই যে ফ্লুইড কালেকশন দেখা যাচ্ছে। হ্যাঁ, সো এটা জাস্ট দেখার জন্য একটা আল্ট্রাসোনোগ্রাফি কেমন হয় তার জন্য। দেন আমরা দেখি সামারি বক্স 80.7, এখানে আমাদের কি বলছে? এখানে হলো সিস্ট অ্যাসোসিয়েটেড উইথ ইপিডিডাইমিস। ওকে, লাই পোস্টেরিয়র and separate to the testes and they are transilluminate। এটা হলো জাস্ট একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এর একটা কিওয়ার্ড এখানে বলা হয়েছে, যে আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যেমন হাইড্রোসিল আসতে পারে, টেস্টিকুলার সোয়েলিং আসতে পারে, যেমন ইপিডাইমাল সিস্ট আসতে পারে। সো ইপিডাইমাল সিস্টটা কোথায় থাকবে? ইপিডাইমাল সিস্টটা সাধারণত পোস্টেরিয়র এসপেক্টসে বেশি থাকে এবং এটা টেস্টিস থেকে সেপারেট থাকে। হ্যাঁ, যদি আমাদের হাইড্রোসিল হয় তাহলে কি করব? আমরা টেস্টিস আলাদাভাবে পালপেট করতে পারবো না। আর টেস্টিকুলার সোয়েলিং হলে আমাদের টেস্টিসটাই বড় থাকবে। সো যে সকল স্যাররা ক্লিনিক্যাল ক্লাস নিচ্ছেন বা আমি যদি কখনো নেই, তখন আমরা এগুলো আরো বিস্তারিত আলোচনা করব। এবং ডায়াগনোসিস কিভাবে কনফার্ম করব? আমরা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে। এবং ট্রিটেড হলো মেইনলি হলো কনজারভেটিভ আনলেস দেয়ার ইজ এ লার্জ অর আনকমফোর্টেবল। সো আমরা এই যে কিওয়ার্ড গুলো বেলিয়ান লাভসের, এই জিনিসগুলো আমরা পড়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব,
শেখার চেষ্টা করব, মুখস্থ রাখার চেষ্টা করব। স্যার যদি পরীক্ষায় জিজ্ঞাসা করে যে ইপিডাইমাল সিস্টের চিকিৎসা কি, একবারে বলে ফেলবো না স্যার সার্জারি। যেমন এখানে কি সুন্দর করে লেখা আছে, হ্যাঁ, যে স্যার ইপিডাইমাল সিস্ট ক্যান বি ট্রিটেড কনজারভেটিভলি, হ্যাঁ, ইফ ইট ইজ নট সো লার্জ অ্যান্ড আনকমফোর্টেবল, অর্থাৎ পেশেন্ট যখন ডিসকমফোর্ট ফিল করবে, পেশেন্টের যখন ফ্যামিলি কমপ্লিট হবে, সেই ধরনের ক্ষেত্রে আমরা এটা সার্জারি বা এক্সিশনে যেতে পারি। তার আগ পর্যন্ত আমরা এটা, যদি স্মল থাকে, পেশেন্ট যদি কোনো কমপ্লেইন না থাকে, হ্যাঁ, আমরা পেশেন্টকে জাস্ট অ্যাসিওর করে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট কন্টিনিউ করতে পারি। তারপরে একটা ডিজিজ নিয়ে আমরা পড়বো, সেটা হলো ইপিডিডাইমো অর্কাইটিস। ইপিডিডাইমো অর্কাইটিস, এখানে দেখেন দুটা জিনিস আছে, একটা হলো ইপিডিডাইমাইটিস, ইপিডিডাইমাইটিস, ওকে। এখানে হলো ইনফ্লামেশন অফ ইপিডিডাইমিস, আরেকটা হলো অর্কাইটিস। অর্কাইটিস মানে ইনফ্লামেশন অফ টেস্টিস, হ্যাঁ। সো দেখা যায় যে মোস্ট কমন ক্ষেত্রে এই দুটা ইনফ্লামেশন একসঙ্গে হয়, এই জন্য এই দুটাকে একসঙ্গে একটা ডিজিজ হিসাবে অনেক সময় আমরা ডায়াগনোসিস করে থাকি। তবে এটা আলাদাভাবে হতে পারে না, এমন না আলাদাভাবেও হতে পারে। সো এই ডিজিজটার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের টর্শন অফ দ্য টেস্টিস। টর্শন অফ দ্য টেস্টিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হলো আমাদের ইপিডিডাইমো অর্কাইটিস। অর্থাৎ আমরা ইপিডাইমো অর্কাইটিস আসলে অবশ্যই আমরা টর্শন এক্সক্লুড করব, আর টর্শন যদি আমরা সাসপেক্ট করলে আমরা ইপিডাইমো অর্কাইটিস এক্সক্লুড করব। আমরা এটা গত লেকচারে আমি এই ব্যাপারটা নিয়ে সুন্দর করে আলোচনা করেছি আমার প্রিভিয়াস লেকচারে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবং আমরা এই যে ইপিডাইমো অর্কাইটিস এবং আমাদের টর্শন অফ দ্য টেস্টিস এর মূল ডিফারেন্সিয়েট আমরা করব হলো ডুপ্লেক্স আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে, ডুপ্লেক্স আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে। দেন এখানে প্যাথোফিজিওলজি সম্পর্কে বলা আছে যে কিভাবে ইনফেকশনটা হয়। এটা হতে পারে সাধারণত ভায়া দা ইনফেকশন ফ্রম দা ইউরেথ্রা, প্রোস্টেট অর সেমিনাল ভেসিকেল, অর্থাৎ এটা ইপিডাইমিসে এই ইনফেকশন অফ দ্য ইউরেথ্রা অথবা ইনফেকশন অফ দ্য প্রোস্টেট অথবা ইনফেকশন অফ দ্য সেমিনাল ভেসিকেল, সেখান থেকে একটা ইপিডাইমিসে এসে দেন আমাদের ইপিডাইমো অর্কাইটিস হতে পারে। এটা হলো সেক্সুয়ালি অ্যাক্টিভ ইয়াং ম্যানদের সাধারণত হতে পারে, অথবা যারা ওল্ড আছে তাদের ক্ষেত্রে যদি ক্যাথেটার যদি থাকে, হ্যাঁ, ইউরেথ্রাল ক্যাথেটার, তখন এই ইনফেকশনটা হতে পারে। দেন আমরা আসি ক্লিনিক্যাল ফিচার। সো আমরা আগেও বলেছি যে বেলিন লাভসে ক্লিনিক্যাল ফিচার গুলো পয়েন্ট আকারে লেখা নেই, গদ্যের ভাষায় লেখা। সো এই জিনিসগুলো আমরা পয়েন্ট আকারে লেখার চেষ্টা করব। সো প্রথমে কি হবে, একটা ইপিডাইমো অর্কাইটিস, অর্থাৎ এটা একটা ইনফ্লামেশন লাইক ডিজিজ। সো সেক্ষেত্রে পেইন হবে, ফিভার হবে, হ্যাঁ। আবার অনেক সময় দেখা যায় যে সিমটম সবসময় দেখা যায় না, কিন্তু আমরা কি কি সিমটম হয় সেটাই আমরা শেখার চেষ্টা করি, হ্যাঁ। এই যে ফিভার হতে পারে, তারপরে হলো পেইন হতে পারে, দেন হলো ইপিডাইমিস এবং টেস্টিস, এটা সোয়েলিং হয়ে যেতে পারে, পেইনফুল হতে পারে, হ্যাঁ। দেন হলো রেড ইডেমাটাস এন্ড শাইনি স্পুটাম হতে পারে, হ্যাঁ। সো আমরা এগুলো পয়েন্ট আকারে পরীক্ষায় লেখার চেষ্টা করব। ইনভেস্টিগেশনের মধ্যে কি কি আছে, যেহেতু আমরা একটু আগে বলেছি ইউরেথ্রা থেকে হতে পারে অথবা অন্যান্য অর্গান থেকে ইনফেকশন থেকে হতে পারে, সো সেখান থেকে আমরা কালচার এন্ড সেনসিটিভিটি করতে পারি। আদার আমরা ইউরিন অ্যানালাইসিস করলে আমরা লিউকোসাইটোসিস পাবো। তারপরে যদি আমরা দেখা যায় যে ব্লাড যদি করি, তাহলে আমাদের কি পাওয়া যাবে, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস আমরা পেতে পারি। সো এটা হলো ডায়াগনোসিসের জন্য। আর আমরা তো আল্ট্রাসোনোগ্রাফি করব। দেন হলো ট্রিটমেন্টের মধ্যে আছে, ট্রিটমেন্টের মধ্যে এখানে অ্যান্টিবায়োটিকের কথা বলা আছে, ডক্সিসাইক্লিন অথবা কুইনোলন আমরা অ্যান্টিবায়োটিক দিব। দেন হলো পেশেন্টের যদি ফিভার থাকবে, ফিভার দিব। এখানে ট্রিটমেন্টের আগে আমরা একটা কথা লিখে দেওয়ার চেষ্টা করব যে উই মাস্ট এক্সক্লুড দ্য টর্শন অফ দ্য টেস্টিস, অর্থাৎ আমরা টর্শন অফ দ্য টেস্টিস এক্সক্লুড করে দেন আমরা ইপিডাইমিসের ট্রিটমেন্টে যাব, হ্যাঁ। অ্যান্টিবায়োটিক মিনিমাম কতদিন দিতে হবে, অ্যাটলিস্ট 2 উইকস দিতে হবে, হ্যাঁ। এবং সব পেশেন্টকে কি করতে হবে, তারা প্ল্যান্টি অফ ফ্লুইড খাবে, যেহেতু তার ডিজিজ আছে, আমরা অ্যানালজেসিয়া দিব। আরেকটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো স্কোটাল সাপোর্ট। আমরা স্কোটাল সাপোর্ট, এটা এখানে লেখা আছে, ইনক্লুডিং স্কোটাল সাপোর্ট, ওকে। সো ইপিডেমো অর্কাইটিসের ট্রিটমেন্ট যখন আসবো, তখন আমরা প্রথমেই লিখবো যে আমরা পেশেন্টকে উই মাস্ট এক্সক্লুড দ্য টর্শন অফ দ্য টেস্টিস। দেন আমরা বলবো যে পেশেন্টকে আমরা অ্যাসিওর করব। দেন আমরা পেশেন্টকে একটা অ্যান্টিবায়োটিক স্টার্ট করব ফর 2 উইকস। দেন আমরা অ্যান্টিপাইরেটিক দিব। দেন আমরা পেশেন্টকে প্ল্যান্টি অফ ফ্লুইড
খেতে বলবো, দেন অ্যানালজেসিয়া অথবা অ্যান্টিবায়োটিক যেটা বলি সেটা ইউজ করবো, দেন আমরা স্কোটাল সাপোর্ট, এটা অবশ্যই মনে রাখতে হবে। ওকে, এটাকে আমরা অনেক সময় কোকোনাট ব্যান্ডেজ বলে থাকি, কোকোনাট ব্যান্ডেজ বলে থাকি, অর্থাৎ স্কোটামটা একটু আপরাইট পজিশনে থাকবে যাতে ইনফ্লামেশন এবং ফ্লুইড যেটা অ্যাকুমুলেশন হচ্ছে সেটা যেন ড্রেন হয়ে যায়। আর যদি কোনো কারণে এখানে সাপোরেশন হয়, সাপোরেশন মানে হলো যদি পুজ জমে অর্থাৎ পাস যদি কালেকশন হয় তখন আমরা ড্রেনেজ করবো। সো এটা সবার পরে আমরা লিখতে পারি, কি উপরের অংশটুকু লিখতে আমাদের জন্য যথেষ্ট। দেন ইপিডার্মি অর্কাইটিস সম্পর্কে যে একটা সামারি বক্স আছে 80.8 ইন ইয়াং ম্যান ইউজুয়ালি সেকেন্ডারি টু সেক্সুয়াল ট্রান্সমিটেড জেনিটাল ইনফেকশন এই জন্য হতে পারে, আর যদি ওল্ডার মানুষের ক্ষেত্রে যেটা কিছুক্ষণ আগে বলছিলাম ইউনারি ইনফেকশন থেকে হতে পারে, মেবি ক্যাথেটারাইজেশন অথবা ইনস্ট্রুমেন্টেশনের কমপ্লিকেশন হিসাবে হতে পারে। হ্যাঁ, মে নিড অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট উইথ প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক, অর্থাৎ কখনো কখনো এটা দেখা যাচ্ছে বা আমাদের আইভি অ্যান্টিবায়োটিক দিতে হতে পারে, সেটা মনে রাখবো। আর এই অংশটা আমার এখানে তুলে নিয়ে আসার কারণ হলো ইপিডেমি অর্কাইটিসের মধ্যে আমাদের দেশে, আমাদের বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ ডিজিজ হতে পারে টিউবারকুলোসিস, এটা আমরা মনে রাখবো। টেস্টিসের এই ইনফ্লামেশন বা ক্রনিক ইনফ্লামেশন, যেমন ক্রনিক টিউবারকুলোসিস, ইপিডেমি অর্কাইটিস এরকমও হতে পারে। সো আমাদের দেশের জন্য, বাংলাদেশের জন্য টিবি একটা গুরুত্বপূর্ণ কজ ইপিডেমি অর্কাইটিসের জন্য, অথবা অন্যান্য টেস্টিকুলারও টিউবারকুলোসিস হয়, সেমিনাল ভেসিকুলার টিউবারকুলোসিস হয়। সো আমাদের এই টেস্টিস এবং স্পুটাম অথবা এই রিলেটেড যে অর্গানগুলো আছে এখানে আমাদের টিউবারকুলোসিস হতে পারে, টিবি হতে পারে, এটা আমাদের মনে রাখতে হবে। দেন আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হলো টিউমার অফ দ্য টেস্টিস অথবা টেস্টিকুলার টিউমার। আমি আগেও বলেছি যে কোনো ডিজিজ যখন শুরু হয় আলোচনায় প্রথমে কি থাকে, একটা এপিডেমিওলজি থাকে, যেমন এই ডিজিজটা 1 to 2% মেলের ক্ষেত্রে এটা হতে পারে। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে মোস্ট কমনলি হয় জার্ম সেল টিউমার, এবং কোন ডিকে অফ লাইফে এটা সবচেয়ে বেশি হয় সে সম্পর্কে কিছু আলোচনা করা আছে। হ্যাঁ, আর কাদের একটু বেশি হয়, যাদের টেস্টিকুলার মেল ডিসেন্ট থাকে অর্থাৎ আনডিসেন্ডেন্ট টেস্টিস থাকে, ক্লিনফেল্টার সিনড্রোম যদি থাকে, আর যদি অপোজিটেড টেস্টিকুলার টিউমার থাকে, এক সাইডে হয়তো বা অপারেশন হয়েছে, অর্কিডেক্টমি করা হয়েছে, সো অন্য সাইডে টেস্টিকুলার টিউমার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো আমরা ক্লাসিফিকেশন এন্ড প্যাথোলজি, টিউমার অফ দ্য টেস্টিস ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দেয়ার প্রিডোমিনেন্ট সেলুলার টাইপ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। টেস্টিকুলার টিউমার কি হতে পারে, একটা হতে পারে জার্ম সেল টিউমার হতে পারে, একটা ইন্টারস্টিশিয়াল টিউমার হতে পারে, লিম্ফোমা হতে পারে, আদার হতে পারে, আদারের মধ্যে যেমন মেটাস্টেসিস হতে পারে। হ্যাঁ, এরকম একটা ডিজিজ। হ্যাঁ, সো আমরা সবচেয়ে কমনলি যেটা মনে রাখবো যে আমাদের টেস্টিকুলার টিউমারের ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনের মধ্যে দুটা, একটা হলো মোস্ট কমন হলো জার্ম সেল টিউমার 90 to 95%, দেন হলো ইন্টারস্টিশিয়াল টিউমার, দেন হলো লিম্ফোমা, দেন হলো আদার্স। আর জার্ম সেল টিউমারের মধ্যে কি আছে, আমাদের সেমিনোমা আছে, এমব্রায়োনিক সেল কার্সিনোমা আছে, ইয়ক সেল টিউমার আছে, টেরাটোমা আছে, কোরিও কার্সিনোমা আছে, আমরা নামগুলো মুখস্থ করবো। আর ইন্টারস্টিশিয়াল টিউমারের মধ্যে আছে লিডিক সেল টিউমার। হ্যাঁ, সো আমরা এই নামগুলো মনে রাখার চেষ্টা করব, সেমিনোমা, এমব্রায়োনাল সেল কার্সিনোমা, ইয়ক সেল টিউমার, টেরাটোমা এন্ড কোরিও কার্সিনোমা। সো দেন একটা একটা নিয়ে আলোচনা করা হয়েছে। সেমিনোমা, সেমিনোমার এখানে মেইনলি এটা অনেক সময় স্পেসিমেন হিসাবে থাকে আমাদের পরীক্ষায়। হ্যাঁ, সো সেমিনোমা সম্পর্কে এখানে প্যাথোফিজিওলজি সম্পর্কে আলোচনা হয়েছে, আপনারা এটা পড়ে নিতে পারেন, আমি আর এটা ডিটেলসে গেলাম না। দেন হলো নন সেমিনোমাটাস জার্ম সেল টিউমার, অর্থাৎ জার্ম সেল টিউমার গুলার মধ্যে সেমিনোমা মোস্ট কমন, যার কারণে এটাকে আলাদাভাবে ক্লাসিফাই করা হয়েছে, আর বাকি অন্যান্য কিছু অন্যগুলোকে আমাদের নন সেমিনোমাটাস জার্ম সেল টিউমার হিসেবে ক্লাসিফাই করা হয়েছে। বাট এটা সাইজ কি হতে পারে, এটা সাইজ দেখেন সুন্দর একটা কথা লেখা আছে, যেটা অনেক বড় হতে পারে, এই জন্য এখানে কোকোনাট শব্দটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আর এর মধ্যে কি কি আছে একটু আগে যেগুলো বলেছি সেগুলোই, একটা হলো এমব্রায়োনাল কার্সিনোমা, ইয়ক সেল টিউমার, দেন হলো কোরিও কার্সিনোমা, দেন হলো টেরাটোমা। টেরাটোমার মধ্যে আবার সব জায়গায় অন্যান্য জায়গায় টেরাটোমা যেমন, এখানেও তাই হতে পারে, এটা একটা ম্যাচিউর হতে পারে, একটা ইমেচিউর হতে পারে, যেখানে ওয়েল ডিফারেন্সিয়েটেড সেল এলিমেন্ট গুলা থাকে। কারণ আমরা জানি টেরাটোমা মানে হলো যে মোর দেন ওয়ান টাইপ অফ সেল কম্পোনেন্ট থাকবে, যেমন অ্যাক্টোডাম, এন্ডোডার্ম অথবা মেসোডার্ম। হ্যাঁ, অর্থাৎ অ্যাক্টোডাম, এন্ডোডাম অথবা মেসোডাম অরিজিন সেল আমরা এখানে পেতে পারি। সো মোর দেন ওয়ান টাইপ অফ সেল যখন থাকবে তখন আমরা তাকে টেরাটোমা বলবো।
টেরাটোমার মধ্যে দু রকম আছে, যখন এটা ওয়েল ডিফারেন্সিয়েটেড হবে টিস্যু এলিমেন্ট গুলো তখন আমরা তাকে বলবো ম্যাচিউর, আর যখন ওয়েল আনডিফারেন্সিয়েটেড হবে তখন আমরা বলবো ইম্যাচিউর। টেরাটোমা কিন্তু মেটাস্টেসিস হতে পারে। আর কোরিওকার্সিনোমার সঙ্গে একটা আমাদের টিউমার মার্কার হিসাবে আমরা হিউম্যান গোনাডোট্রপিন HCG এটা হাই হবে। আর আমরা এর আগে প্রিভিয়াসলি একটা দেখি এই যে ইয়ক সেল টিউমার ক্ষেত্রে আলফা ফেটোপ্রোটিন এটা হাই হবে। সো এই দুটা ইয়ক সেল টিউমারের জন্য আলফা ফেটোপ্রোটিন এবং কোরিওকার্সিনোমার জন্য হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, এই দুটা টিউমার মার্কার হিসেবে কাজ করবে। দেন আমাদের ইন্টারস্টিশিয়াল সেল টিউমার, এটা আমরা সার্টোলি সেল বলতে পারি অথবা লিডিক সেল টিউমার বলতে পারি। and then clinical classification like other cancer, অর্থাৎ অন্যান্য ক্যান্সারের মতো এই ক্যান্সারটাও পেইনফুল টেস্টিকুলার সোয়েলিং হিসাবে প্রেজেন্ট করবে। হ্যাঁ, পেইনফুল টেস্টিকুলার সোয়েলিং হিসাবে প্রেজেন্ট করবে। সো আমরা কি বলবো, পেশেন্ট পেইন ফিল করতে পারে অথবা হেভিনেস ফিল করতে পারে, ড্র্যাগিং পেইন ফিল করতে পারে। দেন পেশেন্ট ক্যান টেল দ্যাট যে তার স্কোটাম অথবা সোয়েলিং হয়ে গিয়েছে। আর যদি মেটাস্টেসিস হয় তাহলে মেটাস্টেসিসের ফিচারগুলো নিয়ে আমাদের এখানে প্রেজেন্ট করবে। সো এটার সিমটম এন্ড সাইন আমরা আলাদা আলাদা ভাবে পড়ার চেষ্টা করব। ইনভেস্টিগেশন কি করব আমরা? ইনভেস্টিগেশন অবশ্যই আমাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন আছে। মোস্ট কমন ইনভেস্টিগেশন আমরা ইউজ করব সেটা হলো আল্ট্রাসোনোগ্রাফি। ওকে, আমরা মোস্ট কমনলি ইউজ করব আল্ট্রাসোনোগ্রাফি। দেন আমাদের যদি অ্যাবডোমেনে কোনো আমরা মনে করি যে ওখানে মেটাস্টেসিস হতে পারে, দেন আমরা সিটি স্ক্যান করতে পারি, অথবা চেস্টে যদি হয় তাহলে চেস্ট এক্স-রে আমরা অবশ্যই করব মেটাস্টেসিসের জন্য। এবং টিউমার মার্কার দেখার জন্য আলফা ফেটোপ্রোটিন এন্ড হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। সো এই সকল ইনভেস্টিগেশন করে দেন আমরা ফার্দার ম্যানেজমেন্টের দিকে আগাবো। টেস্টিকুলার টিউমার সম্পর্কে সামারি বক্স 80.9 এ যেটা বলা আছে এটা হলো সলিড টেস্টিকুলার লাম্প। সলিড টেস্টিকুলার লাম্প ক্যানট বি সেপারেট ফ্রম দ্য টেস্টিস, অর্থাৎ এটাও আমরা টেস্টিস থেকে সেপারেট করতে পারবো না। দেন হলো এটা হলো লিম্ফেটিক মেটাস্টেসিস সবচেয়ে বেশি হয় এবং কোথায় যাবে? টেস্টিস থেকে মেইনলি যাবে প্যারাওয়েডিক লিম্ফ নোডে। আল্ট্রাসোনোগ্রাফি ইজ দ্য মেইন ইনভেস্টিগেশন এবং এই যে টিউমার মার্কার আলফা ফেটোপ্রোটিন এবং হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন টিউমার মার্কার, এটা আমরা অর্থাৎ অর্কিডেক্টমি। অর্কিডেক্টমি হলো রিমুভাল অফ দ্য টেস্টিস, সার্জিক্যাল প্রসিডিউর বাই হুইচ রিমুভাল অফ দ্য টেস্টিস। কোলিসিস্টেক্টমি যেভাবে আমরা বলি, অ্যাপেন্ডিসেক্টমি যেভাবে বলি, সেরকম অর্কিডেক্টমি। সো এই সার্জিক্যাল প্রসিডিউরে যাওয়ার আগে আমাদের এই ইনভেস্টিগেশন গুলো স্টেজিং ইনভেস্টিগেশন এবং আমাদের প্রগনোসিস দেখার জন্য ফার্দার টিউমার মার্কার এই ইনভেস্টিগেশন করে দেন আমরা সার্জারিতে যাব। সো এখানে এইটাতে যেটা বলা আছে ক্যানন বল, এটা আমরা মোস্ট কমনলি পাবো। আমরা অন্য অনেক ধরনের ডিজিজও ক্যানন বল অ্যাপিয়ারেন্স ইন দা চেস্ট এক্স-রে এটা দেখবো। যেমন এখানে দেখেন গোল বলের মতো দেখা যাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ক্যানন বল অ্যাপিয়ারেন্স। এগুলো হলো মেটাস্টেটিক ডিপোজিট ইন দা চেস্ট, অর্থাৎ লাংসে মেটাস্টেসিস। এটাকে চেস্ট এক্স-রে তে এরকম ক্যানন বল অর্থাৎ কামানের গোলার মতো দেখতে দেখতে মনে হবে আমাদের এক একটা। দেন আসি আমরা ট্রিটমেন্ট কি করব। ট্রিটমেন্ট হলো আমাদের মেইন ট্রিটমেন্ট হলো সার্জারি। মেইন ট্রিটমেন্ট হলো সার্জারিতে কি স্ক্রোটাল এক্সপ্লোরেশন এন্ড অর্কিডেক্টমি ফর দ্য সাসপেক্টেড টেস্টিকুলার টিউমার। হ্যাঁ, এখানে একটা জটিল প্রশ্ন থাকে যে আমরা এখানে এফএনএসি করতে পারি কিনা, ট্রুকাট বায়োপসি করতে পারি কিনা। এক সময় এগুলো নিষেধ ছিল, কিন্তু এখন আমরা কখনো কখনো এগুলা করতে পারি। কোনো লিটারেচারে আছে যে আমরা এফএনএসি উই ক্যান গো ফর এফএনএসি। আদারওয়াইজ আমরা কি করব, পেশেন্টের যেহেতু এটা একটা ম্যালিগন্যান্ট ডিজিজ হিসাবে আমরা ধরে নিচ্ছি, ম্যাক্সিমাম ম্যালিগন্যান্ট, সো আমরা অর্কিডেক্টমিতে যাব। হ্যাঁ, এই যে কিন্তু অর্কিডেক্টমিটা যেটা করতে হবে সেটা হলো ইঙ্গুইনাল ইনসিশন, অর্থাৎ আমরা স্ক্রোটামে ইনসিশন দিয়ে অর্কিডেক্টমি করব না। আমরা অর্কিডেক্টমি করার জন্য হার্নিয়া যেভাবে অপারেশন করি, আমরা ইঙ্গুইনাল রিজনে যেভাবে ইনসিশন দিই সেখানে দিয়ে তারপর আমরা করব। সো এটা আমাদেরকে মনে রাখতে হবে যে টেস্টিকুলার টিউমারের জন্য যে অর্কিডেক্টমি করব সেটা হলো ভায়া ইঙ্গুইনাল ইনসিশন দিয়ে আমাদেরকে এটা করতে হবে। দেন আমরা বাকি প্রসিডিউর এখান থেকে কিছুটা পড়ে রাখবো, বাকিটা আমরা আমাদের অপারেটিভ সার্জারি বই থেকে পড়বো। আচ্ছা, এখন হলো ম্যানেজমেন্ট কি। ম্যানেজমেন্টের আগে কি করতে হবে, আমাদের হিস্টোপ্যাথোলজি টাইপ এবং স্টেজিংটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ প্রথমে তো আমরা অর্কিডেক্টমি করলাম, অর্কিডেক্টমি করার পরে আমরা এটা হিস্টোপ্যাথোলজিতে পাঠাবো। হিস্টোপ্যাথোলজিতে পাঠানোর পরে আমরা এটা কনফার্ম করবো আমাদের এটা সেমিনোমা, এটা জার্ম সেল টিউমার না নন জার্ম সেল টিউমার। জার্ম সেল টিউমারের মধ্যে হতে হলে এটা কি সেমিনোমা
না নন সেমিনোমেটাস জার্ম সেল টিউমার। সো আমরা এই ক্লাসিফিকেশন যখন করলাম, দেন আমরা ফার্দার ইনভেস্টিগেশন করে আমরা স্টেজিংটা কনফার্ম করব যে আমাদের ডিজিজটা কি স্টেজ 1 এ আছে, স্টেজ 2 তে আছে, 3 তে আছে, না 4 এ আছে। হ্যাঁ, সো এখানে এই ট্রিটমেন্টটাই দেখেন দুটো ভাগে ভাগ করা আছে, একটা হলো স্টেজ 1 এর ট্রিটমেন্ট, আর একটা হলো স্টেজ 2 থেকে 4 এর ট্রিটমেন্ট। হ্যাঁ, সো এই জন্য এই দুটো স্টেজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টেজ 1 এর ট্রিটমেন্ট কি বলা হচ্ছে, সেমিনোমাস আর রেডিও সেনসিটিভ। এটা হলো যদি প্যারায়োটিক লিম্ফ নোডে থাকে তখন আমরা রেডিয়েশন থেরাপি ইউজ করব, আর স্কোটামের জন্য তো আমরা সার্জারিতেই যাচ্ছি। হ্যাঁ, দেন হলো আমরা প্লাটিনাম বেসড কেমোথেরাপি এখানে খুব ভালো কাজ করে। প্লাটিনাম বেসড কেমোথেরাপি হলো একটা হলো কেমোথেরাপির একটা ক্লাসিফিকেশন। আমরা যদি এটা মনে নাও রাখতে পারি, তাও আমরা মনে রাখবো যে সেমিনোমাতে কি আমাদের কেমোথেরাপি ইউজ করা হয়। সার্জারি করব, সার্জারি করে দেন আমরা কেমোথেরাপিতে যাব। আর নন সেমিনোমেটাস জার্ম সেল টিউমার এটা আবার রেডিও সেনসিটিভ না, কিন্তু এখানে আমাদের কম্বাইন্ড কেমোথেরাপি কাজ করে। যেমন এখানে 3টা কেমোথেরাপির নাম লেখা আছে, ব্লিওমাইসিন, ইটোপোসাইড এন্ড সিসপ্লাটিনাম। আমরা এটা যদি নাও মনে রাখতে পারি, আমরা ওইভাবে বলবো। তাহলে আমাদের কি হলো, স্টেজ 1 এ আমরা কি করলাম, সার্জারি করলাম এবং কেমোথেরাপি। ওকে, আর স্টেজ 2 থেকে 4 যদি হয়, এখানে হলো কেমোথেরাপি ইজ দ্য মেইন স্টেজ অফ ট্রিটমেন্ট। হ্যাঁ, অর্থাৎ এখানে মেইন হলো কেমোথেরাপি, তারপরও আমরা অর্কিডেক্টমি করব। সো এটা আমাদের মনে রাখতে হবে যে কোন স্টেজে কোন ধরনের চিকিৎসা আমরা দিব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো টেস্টিকুলার টিউমার, টেস্টিকুলার ম্যালিগনেন্সি ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভালো হয়, এবং এটা যেহেতু কেমোথেরাপি রেসপন্স ভালো, আমরা যদি আর্লি ডায়াগনোসিস করতে পারি, সো আমরা পেশেন্টকে কিউরেটিভ ট্রিটমেন্ট প্রোভাইড করতে পারবো, কিউরেটিভ ট্রিটমেন্ট। আর যদি লেট স্টেজ হয় তাহলে আমরা পেলিয়েটিভ ট্রিটমেন্ট যাব। সো আমাদের টেস্টটি শেষ। তারপরে আমরা যে ডিজিজটা নিয়ে আলোচনা করব সেটা হলো স্কোটামের একটা ডিজিজ, এটা হলো ফর্নিয়ার্স গ্যাংগ্রিন। ফর্নিয়ার্স গ্যাংগ্রিন, ওকে। বেলিয়ান লাভসে কিছু কিছু ডিজিজ সম্পর্কে বিভিন্ন জায়গায় লেখা আছে। সো এইরকম বিভিন্ন জায়গায় লিখিত যে যে ডিজিজগুলো আছে তার মধ্যে একটা হলো ফর্নিয়াস গ্যাংগ্রিন। এটা আমরা ইনফেকশন চ্যাপ্টারও আবার সুন্দর করে পাবো। সো আমরা এখানে মিলিয়ে আমরা বেলিয়ান লাভসের এই পাতায় আমরা লিখে রাখতে পারি এটা প্লাস এত এই পেজে আছে বা এই চ্যাপ্টারে আছে। সো এইভাবে যদি করি, আমরা যখন এই ডিজিজটা পড়বো তখন আমরা এখান থেকেও পড়বো, ওখান থেকেও পড়বো, আর ওই চ্যাপ্টার যখন পড়বো তখন আমরা ওখান থেকেও পড়বো, আবার এখান থেকেও পড়বো। সো এটা মনে রাখার জন্য বললাম। ফর্নিয়াস গ্যাংগ্রিন ইজ এ আনকমন এবং নেস্টি। যারা ফর্নিয়াস গ্যাংগ্রিন হ্যান্ডেল করেছেন তারা জানেন ইট ইজ এ ডিভাস্টেটিং ডিজিজ। ওকে, এটা এত দ্রুত স্প্রেড করে এবং এত ফাউল স্মেলিং। হ্যাঁ, আন্তরিকতার সহিত যদি পেশেন্টকে চিকিৎসা প্রদান না করা হয়, আন্তরিকতার সহিত যদি পেশেন্টকে সার্জারি না করা হয়, তাহলে আসলে আমরা খুব ভালো একটা আউটকাম আশা করতে পারি না। এটা হলো মেইনলি ইট ইজ এ ওয়ান ফর্ম অফ নেক্রোটাইজিং ফাসাইটিস। এটা আমরা মনে রাখবো। এই নেক্রোটাইজিং ফাসাইটিস এটা হলো ফাসার লেভেলে ফাসাইটিস, অর্থাৎ ইনফ্লামেশন অফ দ্য ফাসা, স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু লেভেলে ইনফ্লামেশন। এবং এটা হবে কি, এটা হলো নেক্রোটাইজিং ফাসাইটিস। এটা যখন স্কোটামে হয় তখন এটার নাম হলো ফর্নিয়াস গ্যাংগ্রিন। আর এখানে আছে এটা একটা পলিমাইক্রোবিয়াল ইনফেকশন, অর্থাৎ অনেক ধরনের মাইক্রো অর্গানিজম একসঙ্গে এখানে ইনফেকশন হয়। এবং কি কি অর্গানিজম হয় সেটা আবার এই চ্যাপ্টারে লেখা নেই, সেটা আবার আমাদের ইনফেকশন চ্যাপ্টারে লেখা আছে। কাদের বেশি হয় এটার মধ্যে, এই পলিমাইক্রোবিয়াল মধ্যে যেমন অ্যারোবিক অর্গানিজম আছে, সেমনি অ্যানএরোবিক অর্গানিজম আছে। এটা সাধারণত কাদের হয়, এটা সাধারণত যাদের ওল্ড এজ, যাদের ডায়াবেটিস আছে, হ্যাঁ, অর্থাৎ যাদের অন্য কোমরবিডিটি আছে, অর্থাৎ ডিমিনিশ দেয়ার ডিফেন্স, অর্থাৎ যাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কম, তাদের সাধারণত এই ডিজিজটা হয়। এবং এটা কোথা থেকে হয়, এটা আশেপাশে যে কোনো ইনফেকশন থেকে এটা খুব অল্প সময়ের মধ্যে এরকম ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। আমি এখানে ভয়ঙ্কর শব্দটা বলবো, কারণ যারা ফর্নিয়াস গ্যাংগ্রিন দেখেছেন বা যারা ফর্নিয়াস গ্যাংগ্রিন হ্যান্ডেল করেছেন তারা বলতে পারেন যে এটা কতটা ভয়ঙ্কর হতে পারে। সো সামান্য একটা দেখা গেল পেরিয়েনাল অ্যাবসেস অথবা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অথবা একটা যেমন দেখেন হেমোরয়েড ইনজেকশন দেয়া হয়েছে, সো এই ধরনের যে কোনো একটা ব্যাপার থেকে এই ধরনের একটা ভয়ঙ্কর ডিজিজের সূত্রপাত হতে পারে। কাদের হয়, মেইনলি যাদের বডির প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাদের, যেমন যাদের ডায়াবেটিস আছে, বয়স বেশি, তাদেরই সাধারণত বেশি হয়ে থাকে।
দেন এখানে একটা ছবি দেওয়া আছে বেলিন লাভসের ফিগার 80.21। এই যে এখানে হলো নেক্রোসিস ব্ল্যাকিশ এরিয়া। সো আমাদেরকে ইনিশিয়ালি মনে হবে যে আমাদের শুধুমাত্র এখানেই বুঝি এই এতটুকু অংশই বুঝি আমাদের হয়ে গেছে, ইনফেকশন হয়েছে অথবা গ্যাংগ্রিন হয়েছে। না, যখন আমরা এটা সার্জারিতে দেখবো তখন দেখা যাবে যে এটা এই পাশে এক্সটেন্ড হয়েছে, এই পাশে এক্সটেন্ড হয়েছে, অর্থাৎ হিউজ এরিয়া ইনভলভ হয়। হ্যাঁ, আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য সেটা হলো এখানে টেস্টিস সাধারণত ইনভলভ হয় না। আমরা স্কুটামকে এক্সট্রাকশন করি, টেস্টিসকে পরে আমরা রিকনস্ট্রাকশন বা প্লাস্টিক সার্জারি করে টেস্টিসকে অন্যভাবে আমরা টেস্টিসের কাভারিংটা ম্যানেজ করি। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে কি আছে? ক্লিনিক্যাল ফিচারের মধ্যে যে সাডেন পেইন, ফিভার, যেহেতু ইনফ্লামেশন আছে, পেইন, ফিভার, প্যালোর, পাইরিক্সিয়া। সো বেলিন লাভসে যেহেতু গদ্যের আকারে লেখা, সো আমরা এগুলো ধীরে ধীরে লিখবো। এই যে দেখেন ফাউল স্মেলিং ডিসচার্জ আছে, দেন হলো ক্রিপিটাস, অর্থাৎ এখানে এয়ার তৈরি হবে। সো সো আমরা একটা ক্রিপিটাস ফিলিংস পাবো। হ্যাঁ, সো স্কিনটা গ্যাংগ্রিন হয়ে স্লাপ হয়ে যেতে পারে। সো এই ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা পয়েন্ট আকারে, আমরা যদি সিমটম এবং সাইন হিসেবে লিখি তাহলে আরো ভালো হয়। বেলিন লাভসে গদ্যের আকারে লিখা, আমরা এটাকে পয়েন্ট আকারে কনভার্ট করে নেব। দেন চিকিৎসা কি করব? এটা হলো একটা সার্জিক্যাল ইমার্জেন্সি। এই যে এটা এখানে লিখতে হবে। আমরা যেমন আরেকটা ডিজিজ আমরা পড়েছিলাম যেটা সার্জিক্যাল ইমার্জেন্সি, সেটা হলো টেস্টিকুলার টর্শন, টর্শন অফ দ্য টেস্টিস। সেখানে যেমন ইমিডিয়েট সার্জারির প্রয়োজন এবং ইমিডিয়েট ইনভেস্টিগেশনের প্রয়োজন, সেরকম একটা সার্জিক্যাল ইমার্জেন্সি। এই চ্যাপ্টারে আমরা সেকেন্ড সার্জিক্যাল ইমার্জেন্সি যেটা পেলাম সেটা হলো আমাদের ফর্নিয়াস গ্যাংগ্রিন। হ্যাঁ, দেন ম্যানেজমেন্টের মধ্যে আছে, যেহেতু ইমার্জেন্সি পেশেন্টকে আমরা এনপিইউ রাখবো, যেহেতু আমাদের সার্জারির প্রয়োজন হবে, এবং আইবি ফ্লুইড রিসাসিটেশন করব। এই ধরনের পেশেন্টের সাধারণত ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকতে পারে, ডিহাইড্রেটেড থাকতে পারে, সো আমরা সেগুলো করব। দেন ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক দিব, অ্যান্টিপাইরেটিক দিব, অ্যানালজেসিক দিব, দেন হলো আমরা H2 ব্লকার দিব, দেন পেশেন্টের সঙ্গে কাউন্সিলিং করব, দেন উই গো ফর সার্জারি। হ্যাঁ, আর আমরা অবশ্যই একটা ক্যাথেটার করে নেব, ইউনারি ক্যাথেটার, এবং ফিক্যাল ডাইভেশন মে বি নেসেসারি। ওকে, ইউনারি ক্যাথেটারের কথা বলা আছে, সো আমরা ক্যাথেটার করব। সো আমরা পরীক্ষায় যখন আমরা এটা ট্রিটমেন্ট গুলো লিখবো, দেখেন প্রথম থেকেই আমরা লিখবো, প্রথমেই আমরা লিখবো যে ফর্নিয়াস গ্যাংগ্রিন ইজ এ সার্জিক্যাল ইমার্জেন্সি। দেন সো সো তাহলে আমরা কি করব? পেশেন্টকে অবশ্যই হসপিটাল ভর্তি করব, সেটা আমরা লিখবো। পেশেন্টকে যদি লাগে আমরা আইসিইউ সাপোর্ট যদি লাগে সেটার কথা আমরা বলবো, এইচডিইউ সাপোর্ট লাগলে বলবো, সেটা আমরা কথা বলবো। দেন হলো পেশেন্টকে আমরা অপারেশনের জন্য প্রিপেয়ার করব। প্রিপারেশনের মধ্যে আমাদের কি আছে? প্রিপারেশনের মধ্যে আমাদের আছে পেশেন্টকে রিসাসিটেট করব, দেন ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক স্টার্ট করব, পেশেন্টের অ্যান্টিপাইরেটিক স্টার্ট করব, দেন হলো ইউরিনারি ক্যাথেটার করব, দেন আদার ফার্দার ইনভেস্টিগেশন করব। আমরা দেখেছি যে এই ধরনের ডিজিজ যাদের হয় তারা সাধারণত ডায়াবেটিস থাকে, সো ডায়াবেটিস যদি হাই হয় সেটাও আমরা ম্যানেজ করব। কিন্তু একটা ব্যাপার আমি এখানে বলে রাখি, সেটা হলো যে বডিতে যে কোনো ইনফ্লামেশন বা ইনফেকশন থাকলে ব্লাড গ্লুকোজ হাই থাকে। সো আমরা যদি মনে করি ডায়াবেটিস কন্ট্রোল করে আমরা এখানে ফর্নিয়াস গ্যাংগ্রিন ড্রেন করব, সেটা কিন্তু হবে না। হ্যাঁ, আমাদের ডায়াবেটিস দুটা পাশাপাশি আমাদেরকে করতে হবে। এটা অনেক সময় আমি দেখেছি মিস ম্যানেজমেন্টটা হয়। এই জন্য আপনাদের সঙ্গে এটা আমার শেয়ার করা। সো এটা একটা সার্জিক্যাল ইমার্জেন্সি, এটা আমাদের মনে রাখতে হবে, এটা একটা সার্জিক্যাল ইমার্জেন্সি। ডায়াবেটিস আমরা হাই পাবো, কিন্তু আমরা যদি ইনফেকশন কন্ট্রোল না করি তাহলে আমাদের ডায়াবেটিস কন্ট্রোল হবে না। সো এটাও আমাদের পেশেন্টকে বুঝাতে হবে, নয়তো কোনো কারণে যদি অন্য কিছু হয় তখন পেশেন্ট, তো সাধারণত আমাদের পেশেন্টরা বা আমরা সবাই জানি যে ডায়াবেটিসের সময় আমরা সার্জারি করতে নেই, এটাই সবার ধারণা। সো এই ব্যাপারটা আমাদেরকে অবশ্যই ক্লিয়ার করে নিতে হবে। পেশেন্টের কাউন্সিলিং 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 এর আসলে কোনো বিকল্প নাই, এটা আমাদেরকে অভ্যাস করতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে কোন ধরনের কেসে, কোন ধরনের সার্জারিতে আমরা কোন ধরনের কাউন্সিলিং করব। দেন দুটো ডিজিজ সম্পর্কে শুধু ছবি দেখাই, বাকিটা আমরা পড়ে নিব অন্যান্য বই থেকে। যেমন এটা হলো সিবাসিয়াস সিস্ট, মোস্ট কমন স্কোটামে মোস্ট কমন একটা ডিজিজ হলো সিবাসিয়াস সিস্ট। হ্যাঁ, এটা হয়তো আমরা অনেক সময় জানি না, এই জন্যই আমার ছবিটা নিয়ে আসা। আর এটা হলো খুব আনকমন, তারপরেও অনেক সময় পাওয়া যায় হিউজ স্কোটাম হয়ে গেছে। এটা সাধারণত কে এরকম কি কি বলে, এলিফেন্টিয়াসিস বলে। হ্যাঁ, এটা কাদের হয়? এটা সাধারণত যারা ফাইলেরিয়াল ডিজিজ হয় তাদের এই যে লিম্ফেটিক অবস্ট্রাকশন হয়ে এই ধরনের একটা ডিজিজ হয়। সো আমি মনে হয় আমার আজকের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আরেকটা ডিজিজ সম্পর্কে বলা আছে, খুব অল্প করে আমি শুধু টাচ করে যাব, আর কিছু না। যদি ভবিষ্যতে কখনো আরো বিস্তারিত বা অন্য স্যাররা যদি বিস্তারিত পড়ান আপনারা দেখে নিতে পারেন। এটা হলো মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি। আমাদের দেশে সবারই ধারণা ইনফার্টিলিটি বলতেই আমরা সবসময় ফিমেলকে সাধারণত আমরা দায়ী করে থাকি। সো মেল ফ্যাক্টরও যে আছে সেটাও দেখেন, ইনফার্টিলিটি 15% ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে মেল ইনফার্টিলিটি। ওকে,
So no. For couple of unknown infertility, up to 15% are unable to achieve pregnancy within 1 year. হ্যাঁ, অর্থাৎ 15% মেল ইনফার্টিলিটি সংখ্যা না, এটা বলা হচ্ছে টোটাল পেশেন্ট। হ্যাঁ, মেল ইনফার্টিলিটি অ্যান্ড কম্বাইন্ড অফ দিস টু ফ্যাক্টর আর 20% ইনফার্টিলিটি কল অ্যান্ড মেল, এটা মোর, অর্থাৎ আমরা 20% ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের মেল ইনফার্টিলিটি হয়। সো এটা আমরা মনে রাখার চেষ্টা করব। মেল ইনফার্টিলিটির মধ্যে অ্যাট্রোপি অফ দ্য টেস্টিস, দেন হয়তো কখনো টেস্টিকুলার বায়োপসি লাগতে পারে, অথবা স্পাম মেজারমেন্ট লাগতে পারে, এজোস্পার্মিয়া, অর্থাৎ যেখানে আমাদের কোনো স্পাম কাউন্ট থাকবে না। সো এতটুকু বলে আজকে আমি শেষ করছি। আমরা বেলিয়ান লাভসের 80 চ্যাপ্টার আজকে আমরা দেখলাম। 80 চ্যাপ্টারটা দুভাগে, একটা অংশ আমি গতদিন আলোচনা করেছি, আর একটা অংশ আলোচনা করলাম। সবাইকে ধন্যবাদ, গুড নাইট।